ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা রেজোন্যান্সের অ্যাপ্লিকেশন মানে হচ্ছে আমরা রেজোন্যান্সের সাহায্যে আমি কোনো জৈব যৌগে বা কোনো অণু বা আয়নের কোন কোন ধর্মগুলো ব্যাখ্যা করতে পারি এই নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। আগের ক্লাসে আমরা রেজোনেটিং যে সমস্ত স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল ফর্ম যেগুলো আমরা পেয়েছিলাম, তাহলে হাইব্রিড অরবিটালের প্রতি তাহলে কোন ক্যানোনিক্যাল স্ট্রাকচারের অবদান বেশি সেই সব নিয়ে আমি তোমাদের ক্লাস করিয়েছিলাম। আচ্ছা, আজকে আমি যে টপিকটা করাবো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ রেজোন্যান্স। তাহলে এখানে তোমরা দেখে নিতে পারো আমি অ্যাপ্লিকেশন অফ রেজোন্যান্স তাহলে কী হতে পারে। স্টেবিলিটি অফ দ্য মলিকিউল মানে হচ্ছে আমি এই রেজোন্যান্সের সাহায্যে কোনো জৈব অণুর আমি স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারবো, মানে হচ্ছে তার স্টেবিলিটি ব্যাখ্যা করতে পারবো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ড লেন্থ, তাহলে আমি বন্ধন দৈর্ঘ্য কেন কম হচ্ছে অথবা বেশি হচ্ছে আমি তোমাদের এক্সাম্পল দিয়ে এখানে দেখাবো, তাহলে আমরা বন্ড লেন্থ কিন্তু ব্যাখ্যা করতে পারবো। তারপর হচ্ছে অ্যাসিডিটি অথবা বেসিসিটি, আম্লিকত্ব এবং ক্ষারকত্ব, তাহলে এই আম্লিকত্ব বা ক্ষারকত্ব কিন্তু ব্যাখ্যা করতে পারবো। তারপর হচ্ছে ডাইপোল মোমেন্ট। তাহলে প্রথম যে পয়েন্ট দেখো স্টেবিলিটি অফ দ্য মলিকিউল, তাহলে ফার্স্ট হচ্ছে স্টেবিলিটি। আচ্ছা, তোমাদের এখানে দুটো আমি অণু লিখছি, একটা গুয়ানিডিন, ধরো এখানে সি ডাবল বন্ড NH, এখানে NH2, এখানে NH2। আচ্ছা, এটা হচ্ছে গুয়ানিডিন, আর একটা হচ্ছে CnH2, এখানে NH2 ডাবল বন্ড NH2 প্লাস। আচ্ছা, এই যৌগটার নাম হচ্ছে গুয়ানিডিন, আমি এখানে লিখছি গুয়ানিডিন। আর এইটা হচ্ছে গুয়ানিডিয়াম আয়ন, তাহলে এখানে বুঝতেই পারছো গুয়ানিডিয়াম আয়ন। সাধারণত কি করে, এই যে গুয়ানিডিন আয়ন যেটা রয়েছে এটা একটা H+এর সঙ্গে H+কে অ্যাটাক করে এই আয়নটা উৎপন্ন করে। তাহলে এই যৌগটা সাধারণত কোন ফর্মে বেশি থাকবে আমরা বলতে পারি, এখানে এই দুটো ফর্ম, তাহলে এই যৌগটা এই দুটো ফর্মে থাকতে পারে। সাধারণত এই যৌগটা কী করে, একটা H+ আয়নের সঙ্গে যুক্ত হয়ে গুয়ানিডিয়াম আয়ন উৎপন্ন করে। কিন্তু এই দুটো স্ট্রাকচার যেটা রয়েছে, তাহলে এই দুটো স্ট্রাকচারের মধ্যে কোনটার স্টেবিলিটি বেশি, বা আমরা বলতে পারি এই যে গুয়ানিডিন যে যৌগটা রয়েছে এটা সাধারণত নর্মাল অবস্থায় কোন ফর্মে অবস্থান করে, গুয়ানিডিয়াম আয়ন আকারে নাকি গুয়ানিডিন আকারে অবস্থান করে। তাহলে আমরা এই যে স্টেবিলিটিটা আমরা কিভাবে ব্যাখ্যা করব, তাহলে আমরা এখানে বলেছি কি স্টেবিলিটি ব্যাখ্যা করতে গেলে আমরা রেজোন্যান্সের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করব? আচ্ছা, প্রথমত আমরা রেজোন্যান্স করে দেখাবো আমরা। তাহলে এখানে দেখো, তাহলে এই যে গুয়ানিডিন যে যৌগটা রয়েছে নাইট্রোজেনের উপর আমরা জানি লোন পেয়ার আছে, তাহলে নাইট্রোজেনের উপর লোন পেয়ার, এখানে নাইট্রোজেনের উপর লোন পেয়ার। আচ্ছা, তোমরা রেজোন্যান্স করেছো। আচ্ছা, রেজোন্যান্সের সাহায্যে ফার্স্ট দেখো এই যে যৌগটা আছে, আচ্ছা ধরো এখানে এই একটা যে কোনো একটা লোন পেয়ার, এই লোন পেয়ারটা যদি এই কার্বন নাইট্রোজেন বন্ধনের মধ্যে যদি পড়ে তাহলে এই পাই ইলেকট্রনটা আমার এখানে উঠে যাচ্ছে। তাহলে আমরা ভালো করে এখানে লক্ষ্য করো, তাহলে এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যদি আমার এখানে আসে তাহলে পাই ইলেকট্রনটা কি হচ্ছে, তাহলে এটা বিকর্ষণের জন্য আমার এই নাইট্রোজেনের উপর চলে আসছে। তাহলে এখানে আমার হচ্ছে আমি পেলাম তাহলে NH, এটা নেগেটিভ, এখানে তখন এটা ডাবল বন্ডটা কি হয়ে যাচ্ছে, সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো যখনই পাই ইলেকট্রনটা নাইট্রোজেনের উপর চলে আসছে ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে। তাহলে C, এখানে আমার হচ্ছে ডাবল বন্ড NH2 প্লাস, আর এখানে হচ্ছে আমার NH2। আচ্ছা, এখানে দেখো যখনই লোন পেয়ারটা এই বন্ধনের মধ্যে পড়ছে এটা কিন্তু সিঙ্গেল বন্ড ছিল, যখনই এই লোন পেয়ারটা এখানে পড়ছে আমার কী হয়ে যাচ্ছে, এটা ডাবল বন্ড হয়ে যাচ্ছে। আর যেহেতু নাইট্রোজেন লোন পেয়ারটা হারাচ্ছে সেই জন্য নাইট্রোজেনের উপর একটা পজিটিভ চার্জ হচ্ছে। আচ্ছা, এরপরে আমার স্ট্রাকচারটা কী হবে, একইভাবে ঠিক এই নাইট্রোজেনের উপর যে লোন পেয়ার যেটা থাকবে সেটা যদি আমার এখানে পড়ে, ধরো এইটা যদি আমার এখানে পড়ে তাহলে আবার আমার এটা এখানে উঠছে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে দেখো NH নেগেটিভ, তাহলে CnH2, আর এখানে হচ্ছে NH2 প্লাস। আচ্ছা, তাহলে এটা যদি আমার, তাহলে এইটা আমার এখানে যদি পড়ে তাহলে আমার এই পাই ইলেকট্রনটা আবার নাইট্রোজেনের উপর চলে যাচ্ছে। তাহলে এই নাইট্রোজেনের উপর চলে গেলে দেখো তাহলে প্লাসটা আবার নিউট্রালাইজ হয়ে গেল, তাহলে নাইট্রোজেন তার নর্মাল অবস্থায় ফিরে এলো। তাহলে আমরা 3টে স্ট্রাকচার পেলাম, তাহলে 1, 2 আর হচ্ছে আমরা এখানে 3, তাহলে 3টে স্ট্রাকচার পেলাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা প্রথম যে যৌগ রয়েছে তাহলে সেটার আমরা রেজোন্যান্স আমরা করলাম। আচ্ছা, এবারে দেখো গুয়ানিডিয়াম আয়ন যেটা রয়েছে একইভাবে আমার এর রেজোন্যান্সটাও আমরা এঁকে দেখাবো। কিভাবে?
আচ্ছা এখানে দেখো তাহলে এখানে আমার লোন পেয়ারগুলো রয়েছে, তাহলে ফার্স্ট যে কোনো একটা লোন পেয়ারকে তুমি উপর অথবা নিচে যে কোনো একটা নাইট্রোজেনের লোন পেয়ারকে ঠিক এই কার্বনের এই বন্ধনের উপর ফেলো, তাহলে এটা পড়লে কী হচ্ছে এই পাই ইলেকট্রনটা তখন নাইট্রোজেনের উপর চলে আসছে। তাহলে আমার এখানে স্ট্রাকচারটা হচ্ছে H2N। আচ্ছা এখানে কী হচ্ছে ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে গেল, সি ডাবল বন্ড NH2 প্লাস NH2 প্লাস, আর এখানে হচ্ছে আমার NH2। আচ্ছা এখানে তোমরা দেখো তাহলে যখনই লোন পেয়ারটা আমার এই বন্ধনের মধ্যে পড়ছে তাহলে এই পাই ইলেকট্রনটা আমার নাইট্রোজেনের উপর উঠে আসছে, তাহলে নাইট্রোজেনের উপর যে প্লাস চার্জ ছিল যেহেতু পাই ইলেকট্রনটা নাইট্রোজেনের উপর চলে এসছে তাহলে এটা কিন্তু নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, তাহলে আর এখানে আর কোনো চার্জ থাকছে না। তাহলে এবারে দেখো এই নাইট্রোজেন যেহেতু তার লোন পেয়ারটা হারাচ্ছে সেই জন্য এখানে একটা পজিটিভ চার্জ চলে এসছে। তাহলে একইভাবে পরেরটা তাহলে কীভাবে হচ্ছে দেখো, তাহলে এই লোন পেয়ারটা যদি আমার এখানে পড়ে তাহলে এটা আমার এখানে যাচ্ছে, তাহলে এখানে আমি পেলাম H2N সিঙ্গেল বন্ড C NH2 ডাবল বন্ড NH2 প্লাস। তাহলে এখানে আমার তিনটে আমি স্ট্রাকচার পেলাম, তাহলে তিনটে ক্যানোনিক্যাল স্ট্রাকচার অথবা আমরা বলতে পারি তিনটে রেজোনেটিং স্ট্রাকচার আমরা পেলাম। আচ্ছা এই যৌগের ক্ষেত্রে গুয়ানিডিন আয়ন আর এটা গুয়ানিডিন আর এটা হচ্ছে গুয়ানিডিয়াম আয়ন। আচ্ছা উভয়ের ক্ষেত্রে আমরা তিনটে করেই কিন্তু আমরা রেজোনেটিং স্ট্রাকচার পেয়েছি। আগে একটা পয়েন্ট বলেছিলাম কি যেই যৌগের ক্ষেত্রে বেশি রেজোনেটিং স্ট্রাকচার পাবো তার স্টেবিলিটি বেশি হয়, যেহেতু উভয় ক্ষেত্রে আমরা কিন্তু এখানেও তিনটে পেয়েছি আমরা কেমিক্যাল স্ট্রাকচার, এখানেও আমরা তিনটে পেয়েছি, তাহলে এই পয়েন্টটা দিয়ে আমি তাহলে ব্যাখ্যা করতে পারবো না। আচ্ছা এবার দেখো আরেকটা পয়েন্ট বলেছিলাম কি ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচারের সংখ্যা যত বেশি হবে তাহলে সেই যৌগের স্টেবিলিটি কিন্তু বেশি হবে, মানে সেই কেমিক্যাল স্ট্রাকচারের স্টেবিলিটি বেশি হবে। আচ্ছা এখানে তোমরা প্রথম যে কম্পাউন্ড যেটা রয়েছে সেখানে দেখো ইকুইভ্যালেন্ট যৌগ কটা রয়েছে, মানে দুটো যৌগ দেখতে অলমোস্ট সেম, তাহলে এইরকম যৌগ মাত্র আছে দুটো, তাহলে 2 আছে আর 3 আছে। তাহলে এইখানে দেখো NH এর উপর নেগেটিভ, একটা NH নেগেটিভ আছে, একটা NH2 পজিটিভ আছে, তাহলে এখানে অলমোস্ট খালি জাস্ট একটু মানে ওরিয়েন্টেশনটা একটু ডিফারেন্ট আছে, কিন্তু মলিকিউলটা ওভারঅল একই দেখতে অলমোস্ট আমরা বলতে পারি। তাহলে এক্ষেত্রে দুটো ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার আছে, কিন্তু এক্ষেত্রে দেখো তিনটে স্ট্রাকচারে কিন্তু ইকুইভ্যালেন্ট, তিনটে স্ট্রাকচার তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে ডাবল বন্ড NH2 প্লাস আর বাকি দুটো নিউট্রাল। একইভাবে এখানেও কিন্তু একটা NH2 প্লাস বাকি দুটো কিন্তু প্রথম অবস্থায় রয়েছে, এখানেও কিন্তু সেই একই। এই তিনটে স্ট্রাকচার কিন্তু ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার, সমতুল্য হচ্ছে রেজোনেটিং গঠন স্ট্রাকচার এখান থেকে আমরা পেয়েছি। তাহলে যেহেতু এখানে দেখো তাহলে এখানে এই আমি গুয়ানিডিয়াম আয়নের ক্ষেত্রে তাহলে তিনটে স্ট্রাকচারে ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার, তাহলে ইকুইভ্যালেন্ট স্ট্রাকচারের সংখ্যা বেশি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি গুয়ানিডিয়াম আয়নের স্টেবিলিটি গুয়ানিডিন অপেক্ষা বেশি। তাহলে দেখো আমরা তাহলে প্রথম যে আমার পয়েন্টটা রয়েছে স্টেবিলিটি ব্যাখ্যা আমরা কীভাবে করব, তাহলে স্টেবিলিটি তাহলে তোমরা রেজোনেন্সের সাথে কীভাবে ব্যাখ্যা করবে তাহলে বুঝতে পেরেছ। আচ্ছা এর পরের পয়েন্ট হচ্ছে বন্ড লেন্থ, আমরা বন্ড লেন্থ কীভাবে ব্যাখ্যা করব। আচ্ছা এখানে দেখো তাহলে প্রথম পয়েন্ট আমাদের স্টেবিলিটি আমরা বুঝলাম। আচ্ছা এবার দেখো, আচ্ছা তাহলে আমার প্রথম পয়েন্ট কিন্তু স্টেবিলিটি আমরা ব্যাখ্যা করতে পারলাম। আচ্ছা এরপরে এই বন্ড লেন্থ আমরা কীভাবে ব্যাখ্যা করব, বন্ড লেন্থ, তাহলে সেকেন্ড পয়েন্ট ইজ বন্ড লেন্থ। আচ্ছা আমি এখানে দুটো যৌগ লিখছি H2C ডাবল বন্ড CHCl 1 2 3 4, ওকে ঠিক আছে, আর এখানে CH3 CH2Cl। আচ্ছা এই দুটো যৌগ এইটাকে সাধারণত বলা, এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড, আর এই যৌগটার নাম তোমরা সবাই বলতে পারবে, দেখো এটার নাম কি ইথাইল ক্লোরাইড। আচ্ছা ভিনাইল ক্লোরাইড এবং ইথাইল ক্লোরাইড। আচ্ছা এখানে দুটো যৌগ আছে, দুটো যৌগের ক্ষেত্রে দেখো কার্বন ক্লোরিন একটা কিন্তু বন্ধন রয়েছে, CCl একটা বন্ধন আছে, এক বন্ধন আছে, আর একটা আমার আছে কি কার্বন ডাবল বন্ড আছে, তাহলে দুটো বন্ধন আছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখো CCl একটা এক বন্ধন আছে আর কার্বনের সঙ্গে ক্লোরিনের, তাহলে কার্বন একটা ডাবল বন্ড আছে। এক্ষেত্রে দেখো এখানে কার্বনের সঙ্গে ক্লোরিনের একটা বন্ধন আছে আর কার্বন একটা বন্ধন আছে, তাহলে এই দুই প্রকার বন্ধন আছে।
আচ্ছা, এখানে দেখো সাধারণত এই ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে দেখা যায় এই কার্বন ক্লোরিন যে বন্ধনটা আমরা পাই 1.69 আংস্ট্রম, কিন্তু এই যৌগের ক্ষেত্রে এই কার্বন ক্লোরিন বন্ধনটা পাওয়া যায় 1.76 আংস্ট্রম, এটা আমরা পাই। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো, ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে আমরা কার্বন ক্লোরিন বন্ধনটা এখানে পাওয়া যাচ্ছে 1.69 আংস্ট্রম, কিন্তু ইথাইল ক্লোরাইড এই যৌগের মধ্যে এটা আমরা পেলাম কত 1.76 আংস্ট্রম, মানে আমার এটা কিন্তু একটু বেশি হচ্ছে আর এটা কিন্তু কম হচ্ছে। আচ্ছা, এই বন্ধন দৈর্ঘ্যটা বেশি কেন হচ্ছে এই ব্যাখ্যাটা কিন্তু আমরা রেজোন্যান্সের সাহায্যে করতে পারবো। আর একটা দেখো, এই যে কার্বন কার্বন যে ডাবল বন্ড রয়েছে, আমরা জানি কার্বন কার্বন ডাবল বন্ডের ক্ষেত্রে নর্মাল যে কার্বন কার্বন ডাবল বন্ড হয় সেই বন্ড লেন্থটা হয় 1.34 আংস্ট্রম, 1.34 আংস্ট্রম হয়, কিন্তু এখানে আমরা এই বন্ড লেন্থটা পাই আমরা 1.38 আংস্ট্রম। মানে দেখো ডাবল বন্ডের যে নর্মাল বন্ড লেন্থ হয় সেটা অপেক্ষা কিন্তু আমি একটু বেশি পেলাম। আচ্ছা, আমি কিন্তু এই যে ডেভিয়েশন যেটা হচ্ছে এটা কেন হচ্ছে এটা, তাহলে প্রথমত দেখো আমরা যদি এই দুটো যৌগের আমরা যদি রেজোন্যান্স করি তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, ফার্স্ট তো ভিনাইল ক্লোরাইড আমি এটা করে দেখাচ্ছি। আচ্ছা, ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে H2C ডাবল বন্ড CHCl। আচ্ছা, তোমরা ক্লোরিনের ক্ষেত্রে জানো বাইরের কক্ষে আমার তাহলে 3টে লোন পেয়ার রয়েছে, ক্লোরিনের কটা হচ্ছে দেখো, এখানে তোমরা যে সমযোজী বন্ধন করেছিলে তাহলে 2, 4টে, আর এখানে 2টো বন্ধন গঠন করেছে, তাহলে টোটাল হচ্ছে 8টা হয়ে যাচ্ছে, তাহলে 7টা ইলেকট্রন থাকে ক্লোরিনের বাইরে, তাহলে এখানে হচ্ছে অক্টেট পূর্ণ হচ্ছে। আচ্ছা, এবারে ক্লোরিনের এই যে লোন পেয়ার্স যেগুলো রয়েছে, ক্লোরিনের লোন পেয়ার্সটা কী করে এই কার্বন ক্লোরিন বন্ধনের মধ্যে পড়লে তাহলে এই পাই ইলেকট্রনটা তখন কার্বনের উপর চলে আসে, তাহলে এর মধ্যে কিন্তু একটা দেখো কনজুগেটেড সিস্টেম রয়েছে বা একটা কনজুগেশন হচ্ছে, তাহলে পাই ইলেকট্রনে একটা কনজুগেশন হচ্ছে, তাহলে এর ফলে আমার কি হচ্ছে বা আমরা এইটাকে আমরা রেজোন্যান্স বলতে পারি। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে দেখো, তাহলে এখানে H2C, আচ্ছা যেহেতু পাই ইলেকট্রনের এই ইলেকট্রনটা কার্বনের উপর চলে আসছে তাহলে এখানে একটা নেগেটিভ চার্জ হবে, তাহলে এটা ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড হলো CH, আর এখানে এই নিঃসঙ্গ ইলেকট্রন জোটটা যখনই এই বন্ধনের মধ্যে পড়ছে এটা ডাবল বন্ড হচ্ছে, আর ক্লোরিনের একটা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, কেন ক্লোরিন একটা তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হারাচ্ছে বলে, তাহলে ক্লোরিনের উপর একটা পজিটিভ চার্জ তৈরি হলো। আচ্ছা, এই ভিনাইল ক্লোরাইডের মধ্যে এই রেজোন্যান্সটা কিন্তু ঘটনাটা ঘটছে, এর ফলে দেখো এই বন্ধনটা কার্বন কার্বন বন্ধনটা এখানে কিন্তু দ্বিবন্ধন ছিল, কিন্তু এখানে কি হয়ে গেছে এক বন্ধন, এখানে কার্বন ক্লোরিন বন্ধনটা এক বন্ধন ছিল, এখানে কার্বন ক্লোরিন বন্ধনটা কি হয়ে গেছে দ্বিবন্ধন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি তাহলে এর যে হাইব্রিড স্ট্রাকচারটা তাহলে কীরকম হতে পারে, H2C CH, তাহলে আমরা ঠিক এইভাবে লিখতে পারি CH, এখানে Cl, এটা ডেল্টা পজিটিভ আর এটা হচ্ছে আমার ডেল্টা নেগেটিভ। আচ্ছা, এখানে তাহলে আমরা বলতে পারি তাহলে এই যে কার্বন কার্বন বন্ধনটা কিন্তু প্রকৃত দ্বিবন্ধন নয়, তাহলে এর মধ্যে কিছুটা এক বন্ধন চরিত্র রয়েছে, তোমরা কিন্তু এই রেজোন্যান্স স্ট্রাকচারটা দেখে বুঝতে পারছো, কারণ হচ্ছে এখানে দেখো কার্বন কার্বন এক বন্ধন ফর্ম হয়েছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে এই বন্ধনটা কার্বন কার্বন যে বন্ধন যেটা রয়েছে ভিনাইল ক্লোরাইডের মধ্যে এটা কিছুটা এক বন্ধন চরিত্র এবং কিছুটা দ্বিবন্ধন চরিত্র এর মধ্যে রয়েছে, তাহলে সেই জন্য আমরা সেটাকে আমরা এইভাবে আমরা লিখলাম। একইভাবে কার্বন ক্লোরিনের ক্ষেত্রেও কী হচ্ছে দেখো এই এক বন্ধনটা কিছুটা দ্বিবন্ধন চরিত্রও লাভ করছে, ফলে আমরা সেটাকে আমরা এইভাবে দেখিয়েছি। আচ্ছা, এর ফলে দেখো যখনই সেটা এক বন্ধনটা হচ্ছে প্রকৃত এক বন্ধন হচ্ছে না, তার মধ্যে কিছুটা ডাবল বন্ড ক্যারেক্টার রয়েছে, আমরা জানি ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ড, তো কোনটা বন্ড লেন্থ বেশি হয়, সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ কিন্তু বেশি হয় আর ডাবল বন্ডের ক্ষেত্রে বন্ড লেন্থ একটু ছোট হয়, তাহলে যেহেতু এর মধ্যে কিছুটা ডাবল বন্ড ক্যারেক্টার রয়েছে সেই জন্য কী হচ্ছে এখানে কত হচ্ছে 1.69 আংস্ট্রম হওয়ার কথা ছিল কত 1.676 আংস্ট্রম, কিন্তু এখান থেকে কমে গিয়ে হচ্ছে আমার কত 1.69 আংস্ট্রম হচ্ছে। তাহলে একইভাবে কার্বন কার্বন ডাবল বন্ডের ক্ষেত্রে যেটা নর্মালি হয় 1.34 হয়, যেহেতু এর মধ্যে কিছুটা এক বন্ধন চরিত্র রয়েছে তাহলে সেটা থাকার জন্য আমরা এটা পেলাম কত 1.38 আংস্ট্রম। তাহলে এইভাবে তোমরা কিন্তু আরও অনেক যৌগের ক্ষেত্রে এগুলো তাদের যদি আমরা তোমাদের বন্ধন দৈর্ঘ্য দিয়ে যদি এরকম কোনো মানে কি কোয়েশ্চেন তোমাদের দেয় তাহলে তোমরা কিন্তু সেখান থেকে এগুলো ব্যাখ্যা করতে পারবে, কি কেন এই বন্ড লেন্থটা ডিফার হচ্ছে সেটা কিন্তু তোমরা ব্যাখ্যা করতে পারবে। আচ্ছা, ওকে, তাহলে আমরা বন্ড লেন্থটা তাহলে বুঝলাম। আচ্ছা, এরপরে দেখো আমি কোনো যৌগের অ্যাসিডিটি অথবা বেসিসিটি কীভাবে ব্যাখ্যা করব।
ধরো একটা অ্যারোমেটিক অ্যালকোহল দিয়েছে আর একটা তোমাকে অ্যালিফ্যাটিক অ্যালকোহল দিয়েছে। অ্যারোমেটিক অ্যালকোহল এবং অ্যালিফ্যাটিক অ্যালকোহল এই দুটোর মধ্যে তোমাকে বলতে হবে যে কোনটার অ্যাসিডিটি বেশি হবে। আচ্ছা ওকে চলো। আচ্ছা এরপর হচ্ছে তাহলে আমরা বন্ড লেন্থটাও শিখলাম, কিভাবে আমরা রেজোনেন্স সাহায্যে বন্ড লেন্থের ব্যাখ্যাটা দিতে পারবো। আচ্ছা এরপর হচ্ছে আমরা অ্যাসিডিটি। আচ্ছা এটা ভালো করে বুঝবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা অ্যাসিডিটি কীভাবে ব্যাখ্যা করব, দেখো আমি একটা অ্যারোমেটিক অ্যালকোহল এখানে নিলাম, সেটা হচ্ছে কি ফেনল। আর একটা অ্যালিফ্যাটিক অ্যালকোহলকে আমরা আর ও এই জায়গায় লিখতে পারি, এখানে আর ফর অ্যালকোহল গ্রুপ, এটা হচ্ছে অ্যালকিল গ্রুপ। এখানে আর ফর হতে পারে কি CH3 গ্রুপ হতে পারে, তারপরে CH2 CH3 গ্রুপ হতে পারে। তাহলে যে কোনো হচ্ছে যে অ্যালকিল গ্রুপ, তাহলে এটাকে আমরা কি অ্যালকিল গ্রুপ। তাহলে আর ফর অ্যালকিল গ্রুপ, তাহলে যে কোনো অ্যালকিল গ্রুপ হতে পারে। আচ্ছা এখানে আমি একটা অ্যারোমেটিক অ্যালকোহল ফিনল নিলাম আর এখানে হচ্ছে আমার একটা অ্যালিফ্যাটিক অ্যালকোহল রয়েছে। এবারে আমরা যদি অ্যাসিডিটি যদি কম্পেয়ার করি তাহলে কোন যৌগের অ্যাসিডিটি বেশি হবে। সাধারণত দেখা যায় ফিনলের অ্যাসিডিটি অ্যালিফ্যাটিক অ্যালকোহল অপেক্ষা বেশি হয়। তাহলে ফিনলের অ্যাসিডিটি অ্যালিফ্যাটিক অ্যালকোহল অপেক্ষা বেশি হয়। আচ্ছা এই অ্যাসিডিটি কেন ফিনলের ক্ষেত্রে বেশি হচ্ছে, আচ্ছা এটা দেখো, তাহলে একই আমরা এই রেজোনেন্স থেকে কিন্তু আমরা এর আনসারটা দিতে পারবো। তাহলে দেখো আমরা ফেনলের যদি আমরা রেজোনেন্স স্ট্রাকচার যদি আমরা ড্র করি, আচ্ছা এর আগে আমি তোমাদেরকে করে দেখিয়েছিলাম আগের ভিডিওয়। আচ্ছা এখানে তোমরা দেখো তাহলে আমরা কীভাবে করেছিলাম, দেখো এই লোন পেয়ারটা যদি এই বন্ধনের মধ্যে পড়ে বাই ইলেকট্রনটা ফার্স্ট আমার এখানে উঠছে, তো এখানে একটা নেগেটিভ, এখানে কী হয়ে যাচ্ছে ডাবল বন্ড OH প্লাস ডাবল বন্ড এইটা। আচ্ছা পরেরটা কীভাবে হচ্ছে দেখো, তাহলে এটা এখানে পড়লে আমার এটা এখানে উঠছে। তাহলে পরেরটা আমি আঁকলাম, এখানে ডাবল বন্ড এখানে OH2 প্লাস। এরপরটা হচ্ছে আমার, আচ্ছা এটা এখানে পড়লে, আচ্ছা সরি এটা দুইটা হবে না, আচ্ছা তাহলে আমি আবার সব ফেনল আগের স্ট্রাকচারটা ফিরে পেলাম। আচ্ছা এখানে আমার ব্যাখ্যা করতে বলেছে অ্যাসিডিটি। আচ্ছা এবারে বলো তোমরা অ্যাসিডিটি কাকে বলে। তাহলে আমার যেহেতু এখানে অ্যাসিডিটি ব্যাখ্যা করতে বলেছে তাহলে আমাকে জানতে হবে অ্যাসিডিটি কাকে বলে। অ্যাসিডিটি হচ্ছে, মনে রাখবে, যে যৌগ জলীয় দ্রবণে যত সহজে প্রোটন ত্যাগ করবে, তাহলে H+ আয়ন যত সহজে ত্যাগ করবে তাহলে আমরা বলতে পারি সেই যৌগের অ্যাসিডিটি তত বেশি। তাহলে আমি আরেকবার রিপিট করছি, যে যৌগ জলীয় দ্রবণে যত সহজে H+ আয়ন ত্যাগ করবে, মানে যৌগটা থেকে তাহলে হাইড্রোজেনের সঙ্গে যদি কোনো তৈজন্ত পরমাণু যুক্ত থাকে তাহলে এই বন্ধনটা যত সহজে ব্রেক করতে পারবে তাহলে আমরা বলতে পারি কি, তাহলে সেই যৌগের অ্যাসিডিটি তত বেশি। তাহলে আমার পয়েন্টটা মনে রাখবে, তাহলে যে যৌগ জলীয় দ্রবণে যত সহজে প্রোটন ত্যাগ করতে পারবে, মানে এই H+ আয়ন ত্যাগ করতে পারবে। যদি আমার এখানে OH বন্ধন থাকে তাহলে এই বন্ধনটা যত সহজে ভাঙবে, তাহলে ভেঙে H+ আয়ন যদি উৎপন্ন করতে পারে তাহলে আমরা বলতে পারি তাহলে এই যৌগের অ্যাসিডিটি বেশি হবে। আচ্ছা এই যৌগের ক্ষেত্রে দেখো ফেনলের ক্ষেত্রে আমরা টোটাল পাঁচটা কিন্তু রেজোনেটিং স্ট্রাকচার পেয়েছি, 1 2 3 4 5। তার মধ্যে দেখো এই তিনটে স্ট্রাকচার আমরা যদি নাম্বারিং করি 1 2 3 4 আর এখানে হচ্ছে 5। আচ্ছা তার মধ্যে দেখো এই যে 2 3 4 এই তিনটে স্ট্রাকচারে অক্সিজেনের উপর থেকে একটা পজিটিভ চার্জ এসছে, তাহলে আমরা একটা হাইড্রোজেন এই যে বন্ধনটা আমি এইটুকু আমি কনসিডার করছি। দেখো অক্সিজেনের উপর কী হচ্ছে, একটা পজিটিভ চার্জ এসছে। আচ্ছা এবার বলো, অক্সিজেন হচ্ছে একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, মানে তড়িৎ-ঋণাত্মক মৌল, আর হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন অপেক্ষা অক্সিজেন অনেক বেশি তড়িৎ-ঋণাত্মক মৌল। আচ্ছা এখানে দেখো এই অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের যে সমযোজী বন্ধন রয়েছে, তাহলে এই বন্ধন ইলেকট্রন জোটটা কী হচ্ছে, অক্সিজেনের দিকে সরে আসবে। তার কারণ কি, যেহেতু অক্সিজেন একটা তড়িৎ-ঋণাত্মক মৌল, তাহলে এই বন্ধন ইলেকট্রন জোটটা কী হচ্ছে, অক্সিজেনের দিকে সরে আসছে।
আবার এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি, অক্সিজেন নেগেটিভ একটা তড়িৎ ঋণাত্মক মৌল, আবার তার উপর পজিটিভ চার্জ, মানে তাহলে পজিটিভ চার্জ থাকার জন্য তাহলে এই ইলেকট্রন জোড়টাকে এ কী করবে, আরও নিজের দিকে টেনে নেবে, তাহলে আরও অক্সিজেন নিজের দিকে টেনে নেবে, ফলে এই বন্ধনটা কী হয়ে যাচ্ছে, খুব দুর্বল হয়ে যাচ্ছে, মানে সহজেই কিন্তু এই বন্ধনটাকে আমরা ব্রেক করতে পারি, ভাঙতে পারি, যেহেতু এই বন্ধন ইলেকট্রন জোড়টা কী হচ্ছে, মানে পুরোপুরি প্রায় অক্সিজেনের দিকে সরে আসছে, তাহলে অক্সিজেন দিকে ম্যাক্সিমাম তাহলে অনেকটাই সরে আসছে, ফলে আমার কী হচ্ছে, এই বন্ধনটা খুবই দুর্বল হয়ে যায়, তাহলে ভেঙে যেতে পারে। তাহলে এখান থেকে আমরা এইটাকে ভেঙে সহজেই আমরা H+ আয়ন কিন্তু আমরা পেতে পারি, তাহলে H+ আয়ন আমরা এখান থেকে আমরা পেয়ে যেতে পারি, তাহলে সেই জন্য আমরা বলতে পারি এই যে ফেনল, তাহলে এখান থেকে সহজেই কিন্তু H+ আয়ন পাওয়া যায়, তাহলে ফেনলের অ্যাসিডিটি বেশি। আচ্ছা, আমরা যদি এবারে অনুরূপ অ্যালকোহলের ক্ষেত্রে দেখি, ROH, এই অ্যালকোহলের ক্ষেত্রে, অ্যালিফ্যাটিক অ্যালকোহলের ক্ষেত্রে এইরকম কিন্তু কোনো রেজোন্যান্স গঠন সম্ভব নয়। তাহলে এখানে যেমন দেখো একটা কনজুগেশন সিস্টেম রয়েছে, এই যে পাইলে এখানে লোন পেয়ার, তারপর একটা সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এই যে একটা কনজুগেশন সিস্টেম রয়েছে, কনজুগেটেড সিস্টেম বা এখানে কনজুগেশন সম্ভব, কিন্তু এক্ষেত্রে কোনো কনজুগেশন সম্ভব নয়, যেহেতু কোনো ডাবল বন্ড বা সিঙ্গেল বন্ড মানে কি পরপর কিন্তু এইভাবে নেই, মানে কনজুগেটেড অবস্থায় নেই, তাহলে এক্ষেত্রে তাহলে কোনো রেজোন্যান্স সম্ভব নয়। আবার দেখো বিপরীতে কি আছে, এই এখানে আর মানে অ্যালকিল গ্রুপের প্লাস আই ইফেক্ট আছে, এর আবার কি ইফেক্ট আছে, প্লাস আই ইফেক্ট। প্লাস আই ইফেক্ট কী করে, ইন্ডাকটিভ ইফেক্ট, প্লাস আই মানে হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। আচ্ছা, তাহলে এখানে আই যেটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট, তাহলে ইন্ডাকটিভ ইফেক্ট কী করে, অণুর অন্য অংশের ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়, তাহলে এখানে আর কি করছে, অক্সিজেনের উপর ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দিচ্ছে, তাহলে বাড়িয়ে দিলে কি হচ্ছে দেখো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি, তাহলে এই যদি ইলেকট্রন ডেনসিটি যদি বাড়িয়ে দেয়, তাহলে বাড়িয়ে দিলে কি হচ্ছে, এখানে যে অক্সিজেন হাইড্রোজেন যে বন্ধনটা রয়েছে, আর এখানে ধরো আর এইটা, তাহলে এই কী করছে, এর উপর অক্সিজেনের উপর ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দিচ্ছে, তাহলে বাড়িয়ে দিলে কী হচ্ছে, এই বন্ধন ইলেকট্রন জোটটা যেটা অক্সিজেনের দিকে আসতো, তাহলে এই ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাওয়ার জন্য, ধরো এর উপর ইলেকট্রন ডেনসিটি যদি বেড়ে যায় আরও, তাহলে বেড়ে গেলে কী হচ্ছে, এই রিপালশনের জন্য ইলেকট্রনটা আর এদিকে আগেরটার ক্ষেত্রে যে পরিমাণে এদিকে সরে আসতো, এক্ষেত্রে কিন্তু সেই পরিমাণে এদিকে সরে আসছে না, বা আমরা বলতে পারি এই আর গ্রুপ প্লাস এফেক্টের সাহায্যে ওইচ বন্ধনটাকে আরও শক্তিশালী করে তোলে, আরও স্ট্রঙ্গার হয়ে যায়, ফলে ওইচ বন্ধনটা কিন্তু এখানে সহজে কিন্তু ব্রেক করে না। তার কারণ কি হচ্ছে, এই বন্ধন ইলেকট্রনটা অক্সিজেনের দিকে সেভাবে সরে আসতে পারে না, কারণ এই যেহেতু আর গ্রুপ প্লাস এফেক্টের সাহায্যে অক্সিজেনের উপর ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দিচ্ছে, তাহলে কী করে বন্ধন ইলেকট্রনটাকে এইদিকে হাইড্রোজেনের দিকে একটু ঠেলে দিচ্ছে, তাহলে ঠেলে দেওয়ার জন্য কী হচ্ছে, এই বন্ধনটা কিন্তু খুব শক্তিশালী হয়ে যায়, খুব মানে এর তুলনায় কিন্তু একটু শক্তিশালী, মানে সহজে কিন্তু ব্রেক করে না। তাহলে সেই জন্য আমরা বলতে পারি কি, অ্যালিফ্যাটিক অ্যালকোহল তাহলে ROH এর অ্যাসিডিটি তাহলে ফেনল অপেক্ষা মানে অ্যারোমেটিক অ্যালকোহল অপেক্ষা কম, তাহলে অ্যারোমেটিক অ্যালকোহলের মনে রাখবে অ্যাসিডিটি কিন্তু বেশি হয়। আচ্ছা, এটা আমি অ্যারোমেটিক এবং অ্যালিফ্যাটিক অ্যালকোহল দিয়ে দেখিয়েছি, এইভাবে তোমাদের অনেক কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে, তাহলে তোমরা কিন্তু এই অ্যাসিডিটি সম্পর্কিত যে সমস্ত কোয়েশ্চেনগুলো আসবে তোমরা রেজোনেন্সের সাহায্যে কিন্তু তোমরা ব্যাখ্যা করতে পারবে, তাহলে তোমরা ইন্ডাকটিভ ইফেক্টের সাহায্যে ব্যাখ্যা করতে পারবে, প্লাস হচ্ছে সেটাও আমি সাধারণত তোমাদের পার্ট 4 আমি বুঝিয়েছিলাম, আর হচ্ছে তোমরা রেজোনেন্সের সাহায্যেও কিন্তু এই অ্যাসিডিটি বা বেসিসিটি সম্পর্কিত যে সমস্ত কোয়েশ্চেনগুলো আছে তোমরা কিন্তু সহজেই সলভ করতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে দেখো আমি অ্যাসিডিটিটা দেখালাম, এরপর হচ্ছে বেসিসিটি মানে ক্ষারকত্ব আমি কিভাবে ব্যাখ্যা করব। আচ্ছা, এখানে একইভাবে আমরা একটা অ্যালিফ্যাটিক অ্যামিন নিয়েছি, অথবা এখানে আর পর তুমি CH3NH2 নিতে পারো, অথবা CH3CH2NH2 নিতে পারো, আর এখানে একটা আমরা অ্যারোমেটিক অ্যামিন নিয়েছি, এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন, এর একটা প্রচলিত নাম আছে সেটাকে আমরা বলি অ্যানিলিন, এটাকে আমরা অ্যানিলিন বলি, আমরা প্রচলিত নাম হচ্ছে অ্যানিলিন, আর এটা হচ্ছে একটা মিথান অ্যামিন বা মিথাইল অ্যামিন বলতে পারো, সেটা একটা অ্যালিফ্যাটিক অ্যামিন আর এটা একটা অ্যারোমেটিক অ্যামিন। আচ্ছা, অ্যালিফ্যাটিক অ্যামিন আর অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে কোন অ্যামিনটার ক্ষারকত্ব বেশি হবে? সাধারণত অ্যালিফ্যাটিক অ্যামিনের ক্ষারকত্ব কিন্তু অ্যারোমেটিক অ্যামিন অপেক্ষা বেশি হয়, তাহলে ক্ষারকত্ব তাহলে অ্যালিফ্যাটিক অ্যামিনের বেশি হচ্ছে, কেন বেশি হচ্ছে? আচ্ছা, এবারে বলো, তাহলে আমার ক্ষারকত্ব যেহেতু এখানে আমাকে এক্সপ্লেন করতে দিয়েছে, তাহলে আমাকে ক্ষারকত্ব কাকে বলে সেটা আমাকে জানতে হবে। তাহলে ক্ষারকত্ব কি? ক্ষারকত্ব মনে রাখবে, তাহলে যে যৌগ যত সহজে H+ আয়নকে মানে একটা প্রোটনকে গ্রহণ করতে পারে, তাহলে যে যৌগ যত সহজে একটা প্রোটনকে গ্রহণ করতে পারে তার ক্ষারকত্ব তত বেশি হবে। তাহলে আমি এখানে লিখছি দেখো, তাহলে যে যৌগ যত সহজে
এইচ প্লাস আয়নকে আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে যে যৌগ যত সহজে এইচ প্লাস আয়নকে গ্রহণ করতে পারবে তার বেসিসিটি তত বেশি। আচ্ছা, এইচ প্লাস আয়নকে গ্রহণ করতে পারবে, আচ্ছা এটা মানে কী বোঝাচ্ছে দেখো, তাহলে নাইট্রোজেন বলো বা অক্সিজেন এই প্রত্যেকটা পরমাণুর উপর কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। তাহলে এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, তাহলে আমরা এইচ প্লাস আয়নকে গ্রহণ করতে গেলে আমার একজোড়া কিন্তু ইলেকট্রন জোড় দরকার, তাহলে একজোড়া আমার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দরকার। তাহলে আমরা বলতে পারি এই যে নিঃসঙ্গ জোড় নাইট্রোজেনের উপর কত বেশি পরিমাণে উপস্থিত থাকতে পারে, বা লোন পেয়ার অ্যাভেলেবিলিটি, বা আমরা অন্যভাবে বলতে পারি কি ইলেকট্রন ডেন্সিটি যত বেশি হবে তার ক্ষারকত্ব তত বেশি হবে। কারণ ইলেকট্রন নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেন্সিটি যদি বেশি হয় তাহলে এইটা কিন্তু, তাহলে ইলেকট্রন ডেন্সিটি যত বেশি হবে তাহলে এই লোন পেয়ারটা সহজেই কিন্তু কি করবে, একটা এইচ প্লাস আয়নকে গ্রহণ করে নিতে পারবে। আর যদি ইলেকট্রন ডেন্সিটি যদি কম হয় তাহলে সহজে কিন্তু এইচ প্লাস আয়নকে কিন্তু গ্রহণ করতে পারবে না। তাহলে আমার এখানে শর্ট, আমার কন্ডিশনটা কি, আমার ইলেকট্রন ডেন্সিটি কিন্তু বেশি হতে হবে। তাহলে এখানে আমার যে ডেফিনেশনটা ক্ষারকের আমরা বলা হয়েছে, তাহলে যত সহজে এইচ প্লাস আয়নকে গ্রহণ করতে পারবে তাহলে তার জন্য আমার দরকার কি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অ্যাভেলেবিলিটি, মানে কি নাইট্রোজেন বা অক্সিজেন বা কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর যদি আমার ইলেকট্রন ডেন্সিটি বেশি হয় তাহলে তার ক্ষেত্রে কী হবে, তার বেসিসিটি তত বেশি হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে কিভাবে দেখাতে পারি। আচ্ছা, তাহলে অ্যানিলিনের কেন কম হচ্ছে, তাহলে অ্যানিলিনের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তাহলে NH2 ঠিক আগের মতো করে আমরা রেজোন্যান্সটা এখানে দেখাতে পারি। তাহলে এখানে এই লোন পেয়ারটা আমার এই বন্ধনের মধ্যে পড়েছে, তাহলে পাই ইলেকট্রনটা আমার এখানে উঠছে। তাহলে ডাবল বন্ড NH2, এটা প্লাস, এখানে পাই ইলেকট্রনটা এখানে যেহেতু উঠছে এটা নেগেটিভ। আচ্ছা, এরপর যখনই আমার এখানে পড়বে দেখো, তাহলে আমার এটা এখানে উঠছে, তাহলে এরপর আমরা এটাকে দেখাতে পারি কিভাবে। আচ্ছা, এবার দেখো, তাহলে এখানে আমার স্ট্রাকচারটা আসছে, তাহলে এই যেহেতু পাই ইলেকট্রনটা এই কার্বনের উপর উঠছে তাহলে এখানে আমার হবে নেগেটিভ চার্জ, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল, তাহলে এটা আমি যেমন ছিল সেরকমই লিখলাম। আচ্ছা, এর পরের স্টেপটা হবে কি, আচ্ছা এই যখন নেগেটিভ চার্জ যখন আমার এখানে পড়ছে পাই ইলেকট্রন ঠিক একইভাবে আগের মতো যেভাবে চলছে এইভাবেই, তাহলে পাই ইলেকট্রনটা আমার এর মধ্যে এই কার্বনের উপর উঠে যাচ্ছে। তাহলে স্ট্রাকচারটা আমার হবে এইটা, এখানে একটা ডাবল বন্ড, যেহেতু পাই নেগেটিভ চার্জটা যখনই আমার এই কার্বনের মধ্যে পড়ছে তাহলে এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট হবে। আচ্ছা, এখানে আচ্ছা NH2 প্লাস। আচ্ছা, এর পরের স্টেপটা হবে কি, এটা যখনই এখানে পড়ছে আমার পাই ইলেকট্রনটা নাইট্রোজেনের উপর চলে যাচ্ছে, তাহলে আবার নাইট্রোজেন এটা নিউট্রাল হয়ে যাচ্ছে এখানে। তাহলে এখানে আমার হলো, তাহলে এখানে একটা ডাবল বন্ড NH2, এখানে NH2, তাহলে কোনো চার্জ থাকবে না যেহেতু পাই ইলেকট্রনটা, তাহলে এখানকার ইলেকট্রনটা যেহেতু নাইট্রোজেনের উপর উঠে যাচ্ছে তাহলে এখানে কোনো চার্জ থাকছে না। আচ্ছা, এবার দেখো আমরা যদি এই অ্যানিলিনের যদি আমরা এইটা রেজোন্যান্স করলাম, অ্যানিলিনের রেজোন্যান্সের মধ্যে তোমরা দেখো 2, 3, 4 এই মাঝের যে তিনটে স্ট্রাকচার নাম্বারিং করছি 1, 2, 3, 4, 5, টোটাল আমরা 5টা কিন্তু ক্যানোনিক্যাল ফর্ম পেলাম। তার মধ্যে 2, 3, 4 এই তিনটে স্ট্রাকচারের মধ্যে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো নাইট্রোজেনের উপর কিন্তু পজিটিভ চার্জ, এখানে নাইট্রোজেনের উপর দেখো পজিটিভ চার্জ, তাহলে তিনটে ক্ষেত্রে আমরা নাইট্রোজেনের উপর কিন্তু আমরা প্লাস চার্জ পাচ্ছি। আর এখানে আমার কি বলা আছে, যে যৌগ যত সহজে H প্লাস আয়ন গ্রহণ করতে পারে, বা আমি আগে ডেফিনেশনে বলেছি কি, তাহলে যার ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকবে, তাহলে যেই অ্যাটমের উপর ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকবে তাহলে সেই অ্যাটমটা কী হচ্ছে সহজেই তোমার এই প্রোটনকে গ্রহণ করতে পারবে। কিন্তু যদি পজিটিভ চার্জ যদি চলে আসে তাহলে সে কিন্তু প্রোটনকে অ্যাকসেপ্ট করার জন্য তার যতটা ইলেকট্রন ডেন্সিটি দরকার তাহলে ততটা সে পাচ্ছে না, মানে ইলেকট্রন ডেন্সিটি সে কমে যাচ্ছে। তাহলে কমে গেলে কিন্তু সে H প্লাসকে সহজে গ্রহণ করতে পারবে না, ফলে তার বেসিসিটি কমে যাচ্ছে। তাহলে এখানে আমার দেখো যেহেতু নাইট্রোজেনের উপর আমার প্লাস চার্জ, তাহলে ইলেকট্রন ডেন্সিটি কমে গেছে, তাহলে ইলেকট্রন ডেন্সিটি কমে গেলে H প্লাসকে গ্রহণ করার যে টেন্ডেন্সি বা ক্ষমতাটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে কমে যাওয়ার জন্য আমরা বলতে পারি, দেখো এখানে আমি দেখিয়েছি প্রাইমারি অ্যামিন আর অ্যানিলিন, তাহলে অ্যানিলিনে তাহলে ক্ষারকত্ব কম হচ্ছে আর অ্যামিনের কেন বেশি হচ্ছে, RNH2
তাহলে প্রাইমারি অ্যামিন, এখানে আরফা তোমরা যে কোনো কিছু অ্যালকিল গ্রুপ বসাতে পারো, ধরো সামথিং তোমরা CH3NH2 লিখতে পারো, মিথাইল অ্যামিন। আচ্ছা, মিথাইল অ্যামিনের ক্ষেত্রে দেখো এই যে NH2 নাইট্রোজেন বা এখানে নাইট্রোজেন যেটা রয়েছে, ধরো আমি এটা প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে আমি বলছি, নাইট্রোজেন পর লোন পেয়ার রয়েছে, তাহলে এখানে এই প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে কিন্তু এইরকম কোনো রেজোন্যান্স ইফেক্ট নেই। তাহলে ফার্স্ট আমাকে দেখতে হবে এখানে এইরকম কোনো রেজোন্যান্স ইফেক্ট নেই, যার ফলে এই পাইলেক্ট এই যে লোন পেয়ার যেটা রয়েছে, লোন পেয়ার অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে। আচ্ছা, এবারে দেখো তাহলে 1 নম্বর হচ্ছে এখানে কোনো রেজোন্যান্স ইফেক্ট নেই। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আর গ্রুপের, আমরা জানি অ্যালকিল গ্রুপের একটা প্লাস আই ইফেক্ট আছে। প্লাস আই ইফেক্ট তোমরা জানো কি? প্লাস আই ইফেক্ট তাহলে অন্য কোনো অংশের, তাহলে অণুর অন্য কোনো অংশের ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেয়। তাহলে আর ইফেক্ট, তাহলে আর গ্রুপ কী করছে, এর প্লাস আই ইফেক্টের সাহায্যে নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিচ্ছে। তাহলে নাইট্রোজেনের উপর যদি ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেয়, তাহলে এই ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিলে তাহলে এই লোন পেয়ারটা, তাহলে কি এখানকার ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি হয়ে গেছে, তাহলে লোন পেয়ারটা সহজেই একটা H+ আয়নকে কিন্তু টেক আপ করে নিতে পারবে, একটা গ্রহণ করে নিতে পারবে। ফলে কি হচ্ছে, এর ক্ষারকত্ব অনেক বেশি, কার থেকে? অ্যানিলিনের থেকে। তাহলে অ্যানিলিনের ক্ষারকত্ব কেন প্রাইমারি অ্যামিন অপেক্ষা কম? দেখো তাহলে এখানে তোমাদের যে আমি কজটা যেটা বললাম, প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে আমার এখানে প্লাস আই ইফেক্ট রয়েছে। প্লাস আই ইফেক্টের ফলে নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার ফলে নাইট্রোজেনের উপর যে লোন পেয়ার রয়েছে, লোন পেয়ারটা সহজেই কিন্তু H+ আয়নকে টেক আপ করতে পারছে। কিন্তু একইভাবে যদি আমরা অ্যানিলিনের ক্ষেত্রে দেখি, এখানে আমার কী হচ্ছে, রেজোন্যান্স ইফেক্টের সাহায্যে নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে। তাহলে কমে যাওয়ার জন্য অ্যানিলিনের ক্ষারকত্ব কমে যাচ্ছে। ওকে, তাহলে এতটা বোঝা গেল। আচ্ছা, এরপর দেখো, আচ্ছা তাহলে এখান থেকে তোমাদের যে এখান থেকে বেসিসিটি থেকে যে সমস্ত কোয়েশ্চেন আসতে পারে, ধরো এখানে প্রাইমারি অ্যামিন এবং অ্যানিলিনের মধ্যে আমি এখানে তোমাদের কোয়েশ্চেনটা করিয়েছি। এছাড়া এখানে তোমাদের এরকম রিলেটেড আরও কোয়েশ্চেন আসতে পারে, তোমরা কিন্তু এখানে এই রেজোন্যান্স দিয়ে এগুলো ব্যাখ্যা দিতে পারবে। আচ্ছা, এবার হচ্ছে যে রেজোন্যান্স ইফেক্ট, সাধারণত এটাকে আমরা প্লাসার দ্বারা প্রকাশ করি। আচ্ছা আচ্ছা এখানে দেখো রেজোন্যান্সকে, এই যে রেজোন্যান্স ইফেক্ট, রেজোন্যান্স ইফেক্ট এটাকে আমরা মেসোমেরিক ইফেক্টও আমরা বলতে পারি। এর আরেকটা নাম হচ্ছে কি, মেসোমেরিক ইফেক্ট। মেসোমেরিক ইফেক্ট এটাকে আমরা এম ইফেক্ট অথবা এটাকে আমরা আর ইফেক্ট, তাহলে যে কোনো একটা আকারে প্রকাশ করতে পারি। আচ্ছা, তাহলে রেজোন্যান্স ইফেক্ট অথবা মেসোমেরিক ইফেক্ট। আচ্ছা, এই মেসোমেরিক ইফেক্ট অথবা রেজোন্যান্স ইফেক্ট সাধারণত এটাকে দুইভাবে প্রকাশ করা হয়, একটা হচ্ছে প্লাস আর ইফেক্ট আর একটা হচ্ছে মাইনাস আর ইফেক্ট। আচ্ছা, বেশিরভাগ কিন্তু জায়গায় প্লাস আর অথবা মাইনাস আরই লেখা থাকে, এমটা কিন্তু খুব কম ইউজ হয়। তাহলে এখানে প্লাস আর অথবা মাইনাস আর। তাহলে রেজোন্যান্স ইফেক্ট সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে প্লাস আর আর একটা হচ্ছে মাইনাস আর। আচ্ছা, প্লাস আর ইফেক্ট কাকে বলে? প্লাস আর ইফেক্ট হচ্ছে, ধরো এখানে OH গ্রুপ, NH2 গ্রুপ, Cl, Br, I, এই টাইপের যে সমস্ত কম্পাউন্ডগুলো রয়েছে, নাইট্রোজেন পর লোন পেয়ার রয়েছে, তাহলে অক্সিজেন পর লোন পেয়ার রয়েছে। আচ্ছা, এখানে দেখো OH, NH2, Cl, Br, I এই টাইপের আরও অনেক গ্রুপ আছে যেগুলোকে আমরা প্লাস আর ইফেক্টযুক্ত গ্রুপ বলা হয়। আচ্ছা, প্লাস আর ইফেক্ট কাকে বলে? প্লাস আর ইফেক্ট হচ্ছে যদি কোনো গ্রুপ রেজোন্যান্সের মাধ্যমে যদি অণুর অন্য কোনো অংশের ইলেকট্রন বৃদ্ধি করে, তাহলে ইলেকট্রন যদি, তাহলে এখানে এই যে গ্রুপগুলো রয়েছে, এই গ্রুপগুলো যদি রেজোন্যান্সের মাধ্যমে অণুর অন্য অংশ, তাহলে বাকি পার্ট যেটা রয়েছে সেই পার্টে যদি ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেয়, তাহলে যে সমস্ত গ্রুপগুলো বাড়িয়ে দিচ্ছে তাদেরকে আমরা বলবো প্লাস আর ইফেক্ট। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। দেখো এখানে OH আছে, ধরো একটা বেনজিন যদি বলয়ের সঙ্গে যদি যুক্ত থাকে, OH, তাহলে এই গ্রুপটা যদি বেনজিন বলয়ের সঙ্গে, ধরো এই যে গ্রুপটা এখানে OH যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপটা যদি বেনজিন বলয়ের সঙ্গে যদি যুক্ত থাকে, তাহলে এই গ্রুপটা কি করছে, এই দুটো লোন পেয়ার, এই একটা লোন পেয়ার কি করছে, বেনজিন রিংয়ের দিকে পাঠাচ্ছে। ফলে কি করছে, এই বেনজিন অংশের ইলেকট্রন ডেন্সিটি বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই অংশের কি হচ্ছে, ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাচ্ছে। তাহলে OH গ্রুপটা কি করছে, এই অণুর বাকি অংশ, তাহলে এইটুকু পার্টের কি করছে, তাহলে এইটুকু পার্ট হচ্ছে, আমার এখানে বেনজিন রিং রয়েছে, তাহলে বেনজিন রিং অথবা বাকি অংশে আমার কী করছে, ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিচ্ছে। তাহলে বাড়িয়ে দেওয়ার জন্য এটাকে আমরা, তাহলে এই সমস্ত গ্রুপকে কী বলবো, প্লাস আর ইফেক্টযুক্ত গ্রুপ। তাহলে এই ঘটনাকে বলা হচ্ছে প্লাস আর ইফেক্ট বলা হচ্ছে। বা এটাকে আমরা আরেকভাবে আমরা প্রকাশ করে বলতে পারি কি, যে সমস্ত গ্রুপে ইলেকট্রনের যে ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে, যদি অ্যাওয়ে দ্য গ্রুপ হয়, মানে গ্রুপ থেকে অণুর বাকি অংশের দিকে, ধরো আমি এখানে যদি আমরা লিখি এয়ার অফ OH, তাহলে এখানে এই লোন পেয়ারের ডিসপ্লেসমেন্টটা হবে কি, এই গ্রুপ থেকে দূরের দিকে, অণুর অন্য অংশের দিকে, তাহলে তখন সেটাকে আমরা বলবো কি, প্লাস আর ইফেক্ট।
প্লাস আর ইফেক্ট বলছি আমরা। তাহলে এখানে OH হতে পারে, NH2 হতে পারে, ClBr আরও হতে পারে। এখানে আমরা আরও লিখতে পারি কি NR2 লিখতে পারি। এখানে আলফা যে কোনো অ্যালকিল গ্রুপ হতে পারে। তাহলে আরও এরকম অনেক গ্রুপ আছে যেগুলো হচ্ছে তোমার প্লাস আর ইফেক্টযুক্ত গ্রুপ। আচ্ছা, এবারে মাইনাস আর ইফেক্ট কাকে বলে? মাইনাস আর ইফেক্টটা হচ্ছে ঠিক প্লাস আর ইফেক্টের উল্টোটা। তাহলে এই প্লাস আর ইফেক্ট কী হচ্ছে, অণুর অন্য অংশে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিচ্ছে। আর মাইনাস আর ইফেক্টটা হবে কি, মাইনাস আর ইফেক্ট হচ্ছে যে সমস্ত গ্রুপ রেজোন্যান্সের মাধ্যমে অণুর অন্য কোনো অংশের ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে দেয়। তাহলে যে সমস্ত গ্রুপগুলো ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে দিচ্ছে তাহলে সেটাকে আমরা বলবো মাইনাস আর ইফেক্ট। তাহলে মাইনাস আর ইফেক্ট কাকে বলা হচ্ছে? তাহলে যে সমস্ত গ্রুপগুলো অণুর রেজোন্যান্সের মাধ্যমে অণুর অন্য কোনো অংশের ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে দেয়, তাহলে সেই গ্রুপগুলোকে আমরা বলবো মাইনাস আর ইফেক্টযুক্ত গ্রুপ। যেমন ধরো হতে পারে CN হতে পারে সায়ানাইড গ্রুপ, COOH গ্রুপ, তারপরে কিটো গ্রুপ, আরও হতে পারে আমার NO2 গ্রুপ। এই সমস্ত গ্রুপগুলো হচ্ছে আরও অনেক, এখানে অনেক এক্সাম্পল আছে। এই সমস্ত গ্রুপগুলোকে মাইনাস আর ইফেক্টযুক্ত গ্রুপ বলা হয়। কেন? আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরো এখানে আমার বেনজেন রিং, তার সঙ্গে আমার রয়েছে NO2 গ্রুপ রয়েছে। আচ্ছা, NO2টাকে আমরা এইভাবে ঠিক লিখতে পারি ও, আর এখানে হচ্ছে O নেগেটিভ, এইভাবে লেখা হয়। আচ্ছা, এখানে দেখো তাহলে এখানে আর নাইট্রোজেনের উপর একটা পজিটিভ চার্জ। তাহলে এখানে কি হচ্ছে, এই যে পাই ইলেকট্রন যেটা রয়েছে, পাই ইলেকট্রনের কিন্তু ডিসপ্লেসমেন্ট সরণটা হবে কিন্তু বেনজিন থেকে বাইরের দিকে, এই গ্রুপের দিকে হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, এই পার্ট, তাহলে এখানে পাই ইলেকট্রনটা এখানে যাচ্ছে, এখান থেকে আমার এখানে, তাহলে এখানে আমার হচ্ছে কি, আমি এটা এইভাবে দেখাতে পারি। আচ্ছা, এখানে আমার তাহলে কী হচ্ছে, এখানে ডাবল বন্ড, এখানে NO নেগেটিভ, আর এখানে হচ্ছে O নেগেটিভ এটা। তাহলে এখানে দেখো গ্রুপটা কি করছে, এই বেনজিন অংশে, তাহলে এই গ্রুপটা কি করছে, এই বেনজিন অংশের ইলেকট্রনকে, পাই ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিচ্ছে। তাহলে টেনে নেওয়ার ফলে কি হচ্ছে, এই অংশের, তাহলে এই মলিকুলের এই অংশের ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে, ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে। আর এইটুকু পরে তাহলে এই গ্রুপটা কি করছে, তাহলে এই অণুর বাকি অংশ, তাহলে এখানে যেহেতু বেনজিন রিং রয়েছে, তাহলে এই অংশের ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে দিচ্ছে। তাহলে কমিয়ে দেওয়ার জন্য এই ইফেক্টটাকে আমরা বলবো মাইনাস আর ইফেক্ট। তাহলে মাইনাস আর ইফেক্ট, তাহলে এখানে NO2 গ্রুপ, আর কি গ্রুপ আছে এখানে দেখো COOH CO, এই সমস্ত গ্রুপগুলো হচ্ছে অণুর অন্য কোনো অংশের ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে দিচ্ছে, তাই এটাকে আমরা মাইনাস আর ইফেক্ট বলছি আমরা। ওকে, তাহলে আজকে তোমাদের এখানে আমি শেষ করছি। তাহলে এখানে প্লাস আর ইফেক্ট, মাইনাস আর ইফেক্ট এবং রেজোন্যান্স সম্পর্কিত যেগুলো পড়িয়েছি, যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা থাকে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। আর আফটার তোমাদের এই যে সমস্ত ইলেকট্রনিক ইফেক্টগুলো আমরা করাচ্ছি, ফার্স্ট তোমাদের ইন্ডাকটিভ ইফেক্ট হয়েছে, ইলেকট্রোমেরিক ইফেক্ট, এখন রেজোন্যান্স ইফেক্ট করালাম। এর পরের ক্লাসে আমরা হাইপার কনজুগেশন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইফেক্ট, ইলেকট্রনিক ইফেক্ট, এই ইফেক্টটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। এবং তারপরে কিন্তু এই যে ইন্ডাকটিভ, এই চারটে যে ইলেকট্রনিক ইফেক্ট রয়েছে, এই ইলেকট্রনিক ইফেক্টগুলো নিয়ে আমরা একটা কোয়েশ্চেন আনসার একটা ক্লাস করব। তাহলে এই কোয়েশ্চেন আনসার ক্লাসে তোমাদের যাবতীয় যে সমস্ত এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তাহলে আজকের ক্লাস এখান পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। হ্যাভ এ নাইস ডে।